শুভ দুপুর, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে আসছে না নতুন নোট। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের সুযোগ নিচ্ছেন নতুন নোটের ব্যাপারীরা। রাজধানীর টাকার হাটগুলোতে এরই মধ্যে চড়া দামে বিক্রি হচ্ছে নতুন নোট। বাংলাদেশ ব্যাংক বলছে পুরনো ডিজাইনের কোনো নোট বাজারে ছাড়া হবে না। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে টাকায় রাখা হবে জুলাই বিপ্লবের ছবি, যা পাওয়া যাবে আগামী মে মাসে। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। নতুন পোশাক আর নতুন নোট, এই দুই ছাড়া যেন জমে না বাঙালির ঈদ। তাই তো প্রতি বছর ঈদের আগে নতুন টাকার নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক, যা লেনদেন হয় বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এবারও শুরুতে নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত থাকলেও পরে সেখান থেকে সরে এসেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। পুরনো ডিজাইনের তথা শেখ মুজিবের ছবিযুক্ত নতুন নোট লেনদেন না করতে দেয়া হয় নির্দেশনা। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে চড়া দামে কেনাবেচা হচ্ছে নতুন টাকা। গুলিস্তান ও মতিঝিলের টাকার হাট ঘুরে দেখা গেছে 10 ও 20 টাকার প্রতি বান্ডিলে ক্রেতাদের অতিরিক্ত গুনতে হচ্ছে 400 থেকে 450 টাকা। মানে এক বান্ডিল 10 টাকা নোট দিয়ে আমি 350 বা 400 টাকা কিনি। এক বান্ডিল মানে 1000 টাকায় 350 বা 400 টাকা বেশি। এটা তো খুবই মানে একটা মানুষের নাগালের বাইরে জিনিসটা। এগুলো আমাদের যে আগের সংগ্রহগুলো ছিল ওগুলো দ্বারা আমরা চলতেছি। ব্যাংক কিন্তু টোটালি একদম নিষিদ্ধ, কোনো নোট ছাড়তেছে না। 10 জনের দাম শুনে আইটা চলে যায়, এটা তো আমার পুরোটা লাভ দেয়। কিন্তু আমি যেই কোয়ালিটি ভাবে বেচার দরকার ওইভাবে বেচতে পারতেছি না। 10 জনে জিজ্ঞাসা করে একজনে কিনে। বাংলাদেশ ব্যাংক বলছে আগামীতে যে নতুন নোট আসবে সেখানে যুক্ত হবে জুলাই বিপ্লবের ছবি, থাকবে নতুন গভর্নরের স্বাক্ষরও। ডিনোমিনেশনের নোটগুলো যেগুলো নতুন ডিজাইনে বের হবে সেগুলো আশা বাজারে ঢুকাতে তবে বিলম্বিত হবে। এই জন্য আমরা চাচ্ছি সকল ডিনোমিনেশনের নোটই ফ্রেশ নোট এবং নতুন ডিজাইনের নোট ওটা যাতে বাজারে আসে, ওইটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবারই এক্সপেকটেশন আছে যে এই সম্প্রতি যে আগস্ট বিপ্লব যেটা জুলাই বিপ্লব ঘটে গেল তার মানে ইমেজকে ধারণ করে এই ধরনের নোট বাজারে আসুক। নতুন নোট ছাপানোর প্রক্রিয়ায় সাধারণত 18 মাস সময় প্রয়োজন হয়, তবে এবার গভর্নরের নির্দেশে 6 মাসেই তা সম্পন্ন হচ্ছে বলে জানান মুখপাত্র। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক হচ্ছে এনবিআর। ঈদের আগেই অধ্যাদেশ এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। গতকাল বিকেলে এনবিআর ভবনে আয়কর আইন 2023 সংস্কার ও প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের জন্য বিভিন্ন আইন আছে, তবে সেসব আইনের প্রয়োগের ক্ষেত্রে শৈথিল্য রয়েছে। বলেন, শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের যে চাহিদা রয়েছে তা পূরণের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ করা যাচ্ছে না। রাজস্ব আহরণের ক্ষেত্রে জুলুম না করতে কর্মকর্তাদের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। আমাদের ট্যাক্স পলিসি এবং কর ব্যবস্থাপনা আলাদা হচ্ছে। এটা এতদিন পর্যন্ত কিছুটা হলো অনুমান ছিল, এটা বাস্তবের রূপ পাচ্ছে। উপদেষ্টা পরিষদের নীতিগত সিদ্ধান্ত আগেই হয়েছিল, এখন আমরা একটা আইনের খসড়া করেছি এবং এই আইনটাও খুব অচিরেই উপদেষ্টা পরিষদে উঠবে এবং এই অধ্যাদেশটা জারি হবে। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালও আমাকে ডেকেছেন এবং বলেছেন ঈদের আগেই আইন পাস হবে আর আগামী 1 জুলাই থেকে এটা অপারেশনাল যাবে। দর্শক, আপনারা শুনছিলেন যে দীর্ঘদিনের দাবি ছিল যে রাজস্ব আদায় যে নীতি এবং ব্যবস্থাপনা দুটিকে আলাদা করার, যে ব্যবসায়ীদের আসলে অনেক দিনের দাবি ছিল এবং সেটি সব বাস্তবায়িত হতে যাচ্ছে। আপনারা জানেন যে সামনে আসলে বাজেট আসছে, আর মাত্র 2 মাস পর বাজেট ঘোষণা করা হবে। তবে এরই মধ্যে কিছু বাজেট তৈরির কাজ শুরু হয়ে গেছে, বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা চলছে। এই যে কেমন হচ্ছে আগামী দিনের বাজেট এবং সেই বাজেট আসলে কি কি গুরুত্ব পাওয়া উচিত, এবং সেই সাথে যে বিষয়টি বলছিলাম যে এই যে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা যে পৃথকীকরণের যে বিষয়, সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন অর্থনীতিবিদ এবং বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি,
শুরুতে বাজেটের আলোচনায় যাওয়ার আগে আমরা যে প্রতিবেদনটি শুরুতে দেখছিলাম যে এবার আসলে নতুন নোট আসছে না বাজারে, ঈদের সময় আসলে এই যে নতুন নোটের একটা বড় চাহিদা থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে ঈদের সালামি দেওয়ার ক্ষেত্রে নতুন নোটের যে একটি অন্যরকম আবেদন, সেইটি এবার বাংলাদেশের মানুষ আসলে মিস করতে যাচ্ছে। এবং সেটি সিদ্ধান্তটা আসলে কেমন হলো, মানে সরকার যে যুক্তিটা দিচ্ছে যে পুরনো ডিজাইনের নোটগুলো আসলে বাজারে ছাড়তে চাচ্ছে না, সেক্ষেত্রে সিদ্ধান্তগুলো কেন আগে হয়নি? মানে ঈদের সময় নতুন নোট ছাড়া না ছাড়ার যে মানে পরিস্থিতি তৈরি হবে, সেটি কি আসলে সরকারের জন্য কতটা সরকারের পক্ষে যাবে? পক্ষে বিপক্ষের আমি ওই অ্যাসেসমেন্টে যাব না, তবে সাধারণত আপনি ঠিকই বলেছেন যে ঈদের আগে বা ফেস্টিভ্যালের আগে সবাই নতুন নোট চায় আসলে তার দৈনন্দিন ব্যবহারের জন্য বা সালামি দেওয়ার জন্য। এখন এই নতুন নোট আসবে না, এখন আমাদের পুরাতন নোট দিয়ে চলতে হবে, কারণ সিদ্ধান্তটা তো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বা পলিসি মেকার। দেখেন ওনারা নতুন নোট সাপ্লাই না করলে যেটা সাপ্লাই আছে বাজারে সেটার উপরে বেস করে আমাদের নিড গুলো ফুলফিল করতে হবে। তবে এটা নতুন নোট বাজারে আসলে ভালো হতো। এখন এখন ওরা তো ওই কি বলে নতুন পরিস্থিতিকে রিফ্লেক্ট করে নোট ছাপাতে চায়, তো ওগুলো করতে তো সময় লাগবে, সুতরাং ডেফিনেটলি সেজন্যই এই নতুন নোট বাজারে আসছে না। এখন আর কিছু করার নাই, এখন যেগুলো বাজারে আছে সেগুলোর বেসিসেই আমাদেরকে আমাদের নিড গুলো ফুলফিল করতে হবে, সালামি দিতে হবে, রেগুলার কাজের জন্য ব্যবহার করতে হবে, এগুলোই করতে হবে। জি, না আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে সিদ্ধান্তটা যে নিল, যে ঠিক আছে পুরনো ডিজাইনের হয়তো একটি যুক্তি আছে, বিভিন্ন দিক থেকে চাপ আছে, কিন্তু সেই সিদ্ধান্তটিকে আগে নিতে পারতো কিনা? নতুন নোট নতুন ডিজাইনে নতুন গভর্নরের স্বাক্ষর দিয়ে ছাপিয়ে এই পরিকল্পনাটা ঈদের সময় যে যাতে সেটি ছাড়া যায়, সেই সিদ্ধান্তটা কি মানে নিতে দেরি করেছে কিনা? না, আগে তো নিতে পারতোই, এটা ঠিকই আছে, কিন্তু ধরুন এই সরকার তো বেশি দিন হয়নি, মাত্র 6-7 মাস, তাই না? সুতরাং সিদ্ধান্তগুলো তো একটা ধারাবাহিক পর্যায়ে আসে। এখন যদি আপনাদের পুরাতন নোটের স্টেক যদি আপনার বেশি থাকে, সুতরাং সেখানে সিদ্ধান্তটা একটু দেরিতে তা আসাটাই স্বাভাবিক, কারণ পুরাতন নোটগুলো তো এগুলো তো প্রত্যেকটা নোট প্রিন্টিং এ আমাদের প্রচুর খরচ হয়, তো সেগুলো শেষ না হওয়া পর্যন্ত নতুন নোট আসতে পারে না। সুতরাং সিদ্ধান্তটা আগে নিলে ভালো হতো, কিন্তু আগে আপনার হাতে সময় কতটুকু ছিল? আগে তো আপনার আরো অন্যান্য কাজকর্ম ছিল, তাই না? সুতরাং সেগুলো মিট আপ করে হয়তো বা নিতে নিতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু তার আগে নিয়ে নিলে তো ভালো হতো, কিন্তু নিতে তো পারে নাই। আর আর আবার তার জন্য সম্পূর্ণভাবে সরকারকে দায়ীও করা যায় না, কারণ সরকার হাতে অত সময়ও ছিল না এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার, বা ডিমান্ডটাও আগের থেকে আসে নাই। আসলে ফেস্টিভ্যালের আগে ডিমান্ডটা আসে, তো সুতরাং সবকিছু মিলিয়ে এটা মানে অত সিরিয়াসলি দেখার মতো কিছু ইস্যু না। জি, বুঝতে পেরেছি। তৌফিক, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু রাজস্ব ভবনে আসলে প্রাক বাজেট আলোচনা চলছে, আমরা সেখানে একটু সরাসরি যেতে চাই। সেখানে অনেকগুলো সংগঠন আজকে সেখানে তাদের প্রস্তাব পেশ করছে এনবিআর চেয়ারম্যানের কাছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সুপারভাইজ বন্ডেই এক্সপোর্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের যে হাতের তৈরি গয়নাগুলি, বিখ্যাত গয়নাগুলি আমাদের দেশের উইম্যানরা, পৃথিবীর অন্যান্য দেশের উইম্যানরা যেগুলি পছন্দ করেন, সেইগুলি তো আমরা এক্সপোর্ট করতে পারছি না, সেইগুলির ফ্যাক্টরি নাই। তখন এখানে আমাদেরকে বলা হলো যে আপনারা ওই সুপারভাইজ বন্ডের ওইভাবে করেন, একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে এদেরকে নিয়ে আসেন, এনে তারপরে কাজ করেন। তো আমরা তখন তাদেরকে বুঝালাম যে দেখেন এইভাবে সম্ভব হয় না, তার কারণ বাংলাদেশের যাদের একটু পুরানো লোক আছেন, ওই এক্সপিরিয়েন্স আছে, যেখানে গয়না বানায় ছোট ছোট খুপড়ি ঘরে তৈরি করা হয়, একটা ছোট স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রির মতো। একজনে যদি ছোট হাফ বল কম্পোনেন্টস তৈরি করে, একজন প্লেট তৈরি করে, একজন সোল্ডারিং করে, একজনে মানে এইসব ওয়্যার তৈরি করে, এরকম ভাবে সেপারেট সেপারেট তৈরি হয়। এরা সবাই এক্সপার্ট, দীর্ঘদিন এরা কাজ করে। তারপরে আরেক জায়গাতে যে সেগুলি জয়েন্ট হয়, একটা ফরমেট হয়, অর্নামেন্ট, প্রত্যেকে সেপারেট মালিক। এরপরে পলিশিং হয়, কালার হয়, কাটিং হয়, ফিনিশিং হয়ে বাইরে, অর্থাৎ 8-10টা স্টেজে কাজ হয়, এবং এরা সেপারেট সেপারেট সব মালিক। এদেরকে কোনোভাবেই সুপারভাইজ বন্ডের একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আনা সম্ভব হয় না। আর এরা যখন কাজ করে, তখন কাজ শুরুর পরে রাত্রি 12টাও যদি বেজে যায়, ওই একটা নির্দিষ্ট ফরম্যাট
সেট আপ না হওয়া পর্যন্ত এরা থামে না, কাজগুলি করতে থাকে, শুধু একটু খায়, চা খায় বা অন্য কিছু খায়, আবার কাজ করে এইরকম। কিন্তু ওই 9টা থেকে 5টার মধ্যে এই নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে এটা সম্ভব হয় না। তখন কিভাবে এই সুপারভাইজ বন্ড ছাড়া তো ওরা আমাদের এক্সপোর্টও করা যাবে না এবং ওরাও কাজ করবে না, তাহলে কি করা যায়? আমি প্রপোজাল দিলাম তখন, সেই প্রপোজালটা আজকেও নিয়ে আসছি। সেটা হলো যারা আমরা জুয়েলারি বিজনেস করি তাদের কম বেশি সবারই লিগ্যাল গোল্ড আছে, অর্থাৎ যেহেতু গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ভ্যাট নেন, ট্যাক্স নেন, আমাদের আছে বলেই তো নেন, না হলে তো আর নিতেন না। এবং আমরা কিছুদিন আগে ওইগুলি ডিক্লারেশন দিয়েও করেছি। এখন আমাদের সোর্স থেকে যদি আমরা এক্সপোর্ট করে দিই, আমাদের যে গোল্ডগুলি আছে সেইখান থেকে যদি এক্সপোর্ট করি, এটার একটা নির্দিষ্ট মিনিমাম 8% ভ্যালু অ্যাড করে, উপরে যতই যাই করি মিনিমাম রেঞ্জ দিচ্ছি, যেহেতু গোল্ডের দাম অস্বাভাবিক ওয়ার্ল্ডে এখন। তো এটা যদি ভ্যালু অ্যাডিশন করে এক্সপোর্ট করে দিই, ওই ভ্যালু অ্যাডিশনের যে ফরেন কারেন্সি যা মানি, সেটা আমরা ফরেন কারেন্সিতে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসলাম। কিন্তু আমার সোর্স থেকে যেহেতু আমি গোল্ড এক্সপোর্ট করছি, কতটুকু পিওর গোল্ড ওখানে আছে সেটা হিসাব আছে, সেই ফরম্যাট আছে, সেটা যদি আমি আবার প্রতিস্থাপন করি, আমার যদি ইম্পোর্ট করে নিয়ে আসি, তাহলে আমার গোল্ডটা আমার হলো ওই যে ভ্যালু অ্যাডিশনের ওই টাকাটা, আমাদের মজুরির টাকাটা, অন্যান্য টাকা ফরেন কারেন্সি আমাদের সাথে অ্যাড হইতে লাগলো। এবং একটা সময় গেল যখন এইটাকে আরো এক্সপেন্ড করবে, আরো বাড়বে, সবাই আগ্রহ নিয়ে কাজ করবে। এইটার জন্য কি হলো, আমি এক্সাম্পল দিলাম যে ইন্ডিয়া বর্তমানে ইন্ডিয়া অ্যাপ্রক্সিমেট $52 বিলিয়ন তারা এক্সপোর্ট করতেছে এই গোল্ড এবং ডায়মন্ড থেকে। তো এইটার জন্য আমরা এইটা চেয়েছি যে আমাদের সোর্স থেকে আমরা করতে পারি কিনা, যেটা হিসাবটা রাখবে, কাস্টমসে রাখবে, আমাদের অথরিটি যেটা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এরাও রাখবে। এর সাথে গোল্ডের আরো সাথে হলো ডায়মন্ডের ব্যাপারটা। দেখেন, আমি আবার বাজুসেরও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এই বাজেট কমিটি, তো সেইখানে আমি আপনার সাথে এর আগে মিটিংটা হয়েছে, আমি দেশের বাইরে ছিলাম বলে আসতে পারি নাই, চমৎকার মিটিং হয়েছে, আমি শুনেছি। যে সেইখানে হলো যে রাব ডায়মন্ড আছে যেটা ইন্ডিয়া করে, হোল ওয়ার্ল্ডের 73% কাটে ইন্ডিয়া, এত বড় তাদের বাজার। সেই ইন্ডিয়ার 5% ডিউটি দিয়ে রাব ডায়মন্ড আনে, যে রাব ডায়মন্ড হলো ভাঙা কাছে। দর্শক, আমরা তখন ছিলাম জাতীয় রাজস্ব ভবনে, সেখানে প্রাক বাজেট আলোচনায় নিজেদের প্রস্তাব পেশ করছেন বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে আমরা দেখছিলাম যে বাজুসের প্রতিনিধি সেখানে তাদের নানান প্রস্তাব দিচ্ছিলেন। এই মুহূর্তে আমরা আবার আলোচনা যেতে চাই। আমাদের সাথে আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি জনাব তৌফিক আহমেদ। আমরা আসলে যেটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, নতুন টাকা, আমরা এই মুহূর্তে গতকালের যে এনবিআর চেয়ারম্যানের যে বক্তব্য, রাজস্ব খাতকে পৃথকীকরণের যে দাবিটা দীর্ঘদিনের ছিল সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এই সিদ্ধান্তটি আমাদের রাজস্ব আহরণ এবং রাজস্ব ব্যবস্থাপনার উপর কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এটা একটা বড় ইস্যু। আসলে আমরা সবাই রাজস্ব আহরণ বাড়ানোর জন্য বলছি, বা মানে সোজা কথা রেভিনিউ আর্নিং আমরা বাড়াতে বলছি। এখন রেভিনিউ আর্নিং বাড়ানোর জন্য একটা অন্যতম স্টেপ হচ্ছে যে আপনার ট্যাক্স পলিসি এবং ট্যাক্স কালেকশন, এই দুটাকে সেপারেট করতে যাচ্ছে। সেপারেশন মাইট বি ওয়ান অফ দ্য টুল, সেপারেশন ইজ নট এভরিথিং। সেপারেশন করলেই নেই, কিন্তু আপনার রাজস্ব কালেকশন বাড়লো না, এটা আমার কি লাভ হলো? তো কালেকশন বাড়ার পথে আপনার যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে, তাই না, যা আমাদের ট্যাক্স বেস বাড়ানো, আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অনেস্ট বানানো, তাই না, এগুলোর উপরে যদি আপনি যদি ফোকাস না করে শুধুমাত্র দুইটা ডিপার্টমেন্ট বাড়ালে 2জন সেক্রেটারি আসবে, বরঞ্চ জনপ্রশাসনের খুব সুবিধা হবে, তাদের মধ্যে থেকে লোকজনের প্রমোশন হবে, ভালো ভালো লোকজন উপরের দিকে যাবে, সেক্রেটারি হবে, এগুলো হবে, বরঞ্চ আমার খরচ বাড়বে। আমার যদি রেভিনিউ কালেকশন যদি আমি না বাড়াতে পারি, তো সেই ক্ষেত্রে তো আমার কোনো লাভ হবে না। সুতরাং এইটার থেকে এইটা থাকতে পারে, কিন্তু আমাদের মূল ফোকাসটা হতে হবে এই কার্যক্রমগুলো যাতে আমাদের রেভিনিউ কালেকশন বাড়ায়। ওইটা যদি না করতে পারেন তাহলে তো এই সেপারেশনের কোনো মানে নেই। সেপারেশন আপনার এই যে ট্যাক্স কালেকশনকে আপনার এই যে ডিজিটাইজ করা, এই সমস্ত জিনিসপত্র যদি আমরা না করতে পারি, ট্যাক্স বেস বাড়ানো, তারপরে আপনার এই যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আপনার অনেস্ট বানানো, তাই না, আরো অনেস্ট বানানো, তো এইগুলো আমাদেরকে করতে হবে।
তো এই যে রাজস্ব রাজস্ব বোর্ডের যে সংস্কারের কথা বলা হচ্ছিল, আমরা সেই সংস্কারেরই তো একটি অংশ নিশ্চয়ই এই সেপারেশনটা। এর বাইরে আসলে আপনি যেটি বলছেন ডিজিটালাইজেশন করা এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আরও বেশি অনেস্ট এবং আরও বেশি প্রোঅ্যাক্টিভ করা, সেই জায়গাগুলোতে কি এখন এই মুহূর্তে যে মানে গত 6 মাসে আপনি কি সেই তৎপরতা বা সেই কার্যক্রম কি দেখছেন? তো দেখিনি, এখন হঠাৎ করে আবার এই শুনতেছি আমার এই সেপারেশন নিয়ে সবাই, IMF ও বলে গেছে আপনার আপনার কালেকশন বাড়ানো, সেগুলোর ব্যাপারে তো আমরা কোনো ধরনের আমরা এফোর্ট দেখছি না। আমরা এফোর্ট দেখতেছি হঠাৎ করে আপনার এই এই আপনি সেপারেশনে আপনারা খুব বেশি মনোনিবেশ করছেন। ভালো, এটা খারাপ কিছু বলি না, এটাও দরকার, কিন্তু ওইগুলো তো বেশি ইম্পর্টেন্ট। সেপারেশন করলেন, কিন্তু আমার যদি ট্যাক্স কালেকশনে না বাড়লো তো এই সেপারেশনটা আমি কি করবো, বরং আমার খরচটা বাড়বে। আমার নতুন সেটা আসলে রাজস্ব ডিপার্টমেন্টের লোকেরা এইগুলোর জন্য আরো বেশি উৎসাহী হবে, কারণ তাহলে তাদের লোকজন বেশি প্রমোশন পাবে। সেখানে 2টা ডিপার্টমেন্ট হলে 2জন সেক্রেটারি আসবে, তাই না, জনপ্রশাসনের লোকজন আরো প্রমোশন পাওয়ার স্কোপ বাড়বে, এগুলো হবে। জি, আমরা একটু রাজস্ব আদায়ের বিষয়ে আসতে চাই যে সামনে তো বাজেট আসছে, সেই বাজেটে আমরা যতটুকু জানতে পারছি যে বাজেটের আকার আসলে কিছুটা হয়তো ছোট হতে পারে গত বছরের বাজেটের চেয়ে, অর্থাৎ চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে। সেই জায়গাটাতে আসলে কোন কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, মানে আসলে বাজেটটা ওভারঅল বাজেটের ফিলোসফি কেমন হওয়া উচিত এবারে? না, আবার এই বছরের বাজেট যে একটু ট্রিমড হবে সেটা তো খুবই স্বাভাবিক, কারণ এটা তো একটা পট পরিবর্তনের পরে একটা নতুন সরকার একটা নতুন বাজেট যায়, এবং যে সরকার বাজেট দেয় সেটা কিন্তু ডেফিনেটলি একটা পলিটিক্যাল বা একটা পার্মানেন্ট সরকার না। সুতরাং তাকে তো ডেফিনেটলি আপনার রয়েসেই আপনার বাজেটটা ডিক্লেয়ার করতে হবে, কারণ তার তো কোনো পলিটিক্যাল অবজেক্টিভ নাই, তাই না? ও যে তার লং টার্মে এটা করতে হবে সেটা করতে হবে। সুতরাং আমাদের বাজেটের সাইজ কম হওয়াটা খুবই স্বাভাবিক, এটাতে আসলে আশ্চর্য হওয়ার কিছু নাই। এবং এবং এবারের বাজেটে বরঞ্চ যে সমস্ত এই যে আমরা রিফর্মস এর কথা বলি, এই রিফর্মস এর দিকগুলোর উপরে যাতে একটু নজর দেয়। যেমন বাজেটে যে সমস্ত খাতে আমাদের খরচগুলো বেশি হতো, যেমন আমাদের এই ডেট সার্ভিসিং, ইন্টারেস্ট পেমেন্ট, এই যে জনবল আপনার এই যে কি বলে জনবল কাঠামোর উপরে যে বেতন ভাতা, এগুলো কেন এত বাড়তেছে দিন দিন, তাই না? সব সেক্টরে আমরা এই আমরা হিউম্যান রিসোর্সেস আমরা কমাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমাদের দিন দিন বেড়েই চলতেছে, তাই না? ইন্টারেস্ট পেমেন্ট কেন এত বাড়বে? নিশ্চয়ই কি আমরা যে বড়োইং গুলো করছি এগুলো আসলে সঠিক জায়গা থেকে করছি কিনা, আমরা কি আরো সফট লেন্ডিং পেতাম কিনা, আমরা কেন কমার্শিয়াল রেটে বড় করতে যাচ্ছি, তাই না? বা বড় করতে গেলেই আপনাকে সবসময় যে ব্যাংকিং সেক্টরের উপর ডিপেন্ড করতে হবে এমন কোনো কথা নাই। আপনি কেন ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করছেন না, আপনি কেন সিকিউরিটি মার্কেট থেকে বড় করছেন না, এই অনেকগুলো ইস্যু আসবে, তাই না? তবে আমার যেটা ধারণা, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে এবারের বাজেট ডেফিনেটলি আমার ধারণা গতবারের থেকে বেশি হবে না, কারণ এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাই না? আর অলরেডি কিন্তু আপনার নির্বাচনের তারিখও কিন্তু মোটামুটি একটা তারিখ না, সময় একটা ঘোষণা করা হয়েছে। সুতরাং তাদের তো এত পলিটিক্যাল অবজেক্টিভ না যে পলিটিক্যাল গোল অ্যাচিভ করার জন্য আপনি বাজেট সাইজকে বাড়িয়ে একটু বেশি করে দেখালেন, সাধারণ মানুষ একটু খুশি হবে, ওই রকমের অবজেক্টিভও তো তাদের নাই। তো সবকিছু মিলিয়ে বাজেটটা একটু ছোট আকারের হবে। তবে যেহেতু এই গভর্নমেন্ট বেশ কিছু রিফর্মসের কাজে হাত দিয়েছে, তো বাজেটের স্ট্রাকচারাল রিফর্মসের কাজে হাত ওনারা দিতে পারেন, যে কিভাবে আমার কি বলে ট্যাক্স বেস বাড়া যেতে পারে, কিভাবে জনগণ খুব সহজে, দেখেন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এখন কিন্তু মাত্র 7-8% নেমে আসছে। আর আপনার কালেকশন বাড়ানোর কথা বললে ইনডিরেক্ট ট্যাক্স সব জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। তো কিভাবে আমরা ডিরেক্ট ট্যাক্সের দিকে যেতে পারি, কিভাবে আমাদের ট্যাক্স বেস বাড়াতে পারে, কিভাবে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন কোয়ালিটি ইমপ্রুভ করা যেতে পারে, এগুলোর উপরে আমার মনে হয় একটু বেশি জোর দেওয়া উচিত। তাহলে পরবর্তী গভর্নমেন্টগুলোর জন্য একটা লেসন বা একটা রাস্তা ওনারা পেয়ে যাবেন। জি, এই যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে আসলে আমরা আর আগের মতো যেটি মানে খুব দেখানো প্রকল্প, অপরিকল্পিত এমন কিছু প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর কারণে আসলে বৈদেশিক ঋণের উপর চাপ বেড়েছে, ঋণের চাপ বেড়েছে, সেই জায়গাটা থেকে সরে আসার কথা বলছেন। এবং IMF এর যেসব শর্ত
শর্ত এতদিন বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেক্ষেত্রেও কিন্তু বলছে যে আইএমএফ এর ঋণ আসলে আমরা যদি রাজস্ব আদায় বাড়াতে পারি তাহলে আসলে আইএমএফ এর এসব শর্ত আমার মানার দরকার হবে না, এবং আইএমএফ এর উপর আসলে ঋণের উপরও নির্ভর থাকতে চায় না বাংলাদেশ। এই যে এই সিদ্ধান্ত বা এই ধরনের চিন্তা ভাবনার নিশ্চয়ই ইতিবাচক দিক রয়েছে, আপনি কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি এগুলো গভর্নর মহোদয়ের যে চিন্তা ভাবনাগুলো এগুলো ডেফিনেটলি পজিটিভ। এবং আসলে আমরা যদি আমাদের রেভিনিউ কালেকশন বাড়াতে পারি তবেই তো আমাদের ফরেন রিসোর্সের উপরে বা ফরেন বরোইং এর উপরে আমাদের ডিপেন্ডেন্স কমে যাবে। আর ডিপেন্ডেন্স যত কমবে তত আপনার কন্ডিশনালিটি কমে যাবে, তাই না? তো ডেফিনেটলি এগুলা পজিটিভ আছে। এবং আমি তো মনে করি যে এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, সুতরাং এই সমস্ত জায়গাগুলো একটু পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্টকে একটু দেখিয়ে দেওয়া যায়। দিস আর দ্য এরিয়া যেখানে আমরা আমাদের বাজেটের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, এবং সেগুলোর উপরে একটু মনোযোগ দিতে পারে বর্তমান বাজেটে। জি, আমরা একেবারে শেষের দিকে এসেছি আলোচনায়। আপনি মোটা দাগে যদি এবারের বাজেট নিয়ে আপনার একটি অবজারভেশন যদি বলেন যে সামনের বাজেটটা আসলে কেমন হওয়া উচিত, মানে কোন কোন জায়গাগুলোতে আসলে গুরুত্ব দেওয়া উচিত আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে। আমরা জানি যে কর্মসংস্থানে একটা বড় ধরনের ধাক্কা এসেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ, এবং সাধারণ মানুষ আসলে অনেক কষ্টে আছে। সেই জায়গা থেকে চিন্তা করে মানে বাজেটটা আসলে কোন দিকে বরাদ্দ বাড়ানো উচিত বা কোন কোন জায়গাগুলো থেকে বরাদ্দ কমানো উচিত, আপনার কাছে আপনার মতামত কি থাকবে? আমি তো প্রথম থেকে আমরা বলে আসছি যে বাজেটের সাইজ কম হবে, সুতরাং বাজেটের সাইজ একটু ছোট হবে, এটা খুবই স্বাভাবিক। এবং আপনি যেগুলো মানে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন যে বাজেটের লক্ষ্যগুলো কি হওয়া উচিত, বর্তমানে ডেফিনেটলি মূল্যস্ফীতি কন্ট্রোল একটা বড় ব্যাপার, এমপ্লয়মেন্ট বাড়ানো একটা বড়। এখন এমপ্লয়মেন্ট বাড়াতে গেলে ডেফিনেটলি আপনার ডেভেলপমেন্ট বাজেট যাতে আবার ট্রিমিং না হয়ে যায় সেদিকে একটু নজর রাখতে হবে, যাতে আমার এমপ্লয়মেন্ট ক্ষতিগ্রস্ত না, যাতে এমপ্লয়মেন্ট বাড়ে। এবং এই ডেভেলপমেন্ট বাজেটে যাতে আপনার এসএমইর উপরে যাতে জোর দেওয়া হয়, কারণ বড় বড় কর্পোরেট নিয়ে যে বড় বড় প্রজেক্ট আপনার শুধুমাত্র আপনার কি বলে একটা বিউটিফিকেশনের জন্য বড় বড় প্রজেক্ট হাতে নেওয়ার কিছু বাদ নেই। যে সমস্ত প্রজেক্ট আমাদের দেশের ইকোনমিক প্রবলেমগুলো রিজলভ করতে পারবে, আমাদের এমপ্লয়মেন্ট বাড়াতে পারবে, সেই সমস্ত প্রজেক্টের দিকে আমাদের নজর দেওয়া উচিত। তো সুতরাং সবকিছু মিলে আমাদের বাজেটের সাইজ ছোট হোক, এটা আমরা জানি ছোট হবে, কিন্তু এই যে ছোটটা হবে, কিন্তু ছোট হলেও পরেও যে আমাদের যে এক্সিস্টিং ডিমান্ডগুলো যে সমস্ত জায়গায় আসলে বাজেট ফোকাস করে সেগুলোর থেকে যাতে আমাদের দৃষ্টি সরিয়ে না নেওয়া হয়। ইনফ্লেশন কন্ট্রোল করা, এমপ্লয়মেন্ট বাড়ানো, এই যে প্রয়োজনীয় প্রজেক্টগুলো আপনার হাতে নেয়া, এই যে আপনার পুয়ার পিপলদেরকে আমরা যে সমস্ত সাবসিডিগুলো দিয়ে আসছি সেগুলো যাতে ঠিক মতো চলে, সেগুলো যদি প্রপারলি যাতে ব্যবহার করা হয়, এই সমস্ত জিনিসগুলো আবার উপেক্ষা করলে চলবে না, সেগুলো আপনাকে ঠিকই রাখতে হবে। হয়তো বা গ্রোথ রেট একটু কম হবে, আমরা আগেও জানি যে এই বছরে আমাদের গ্রোথ রেট কম হচ্ছে, আগামী বছরে না একটু কম হবে, কিন্তু সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব তৌফিক আহমেদ চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাজেট এবং রাজস্ব বিভাগের নানা সংস্কার বিষয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। বিজনেস আওয়ারে এই মুহূর্তে সময় হচ্ছে বিরতির, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজকে নিজস্ব ব্যবস্থাপনায় চলার অনুমতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই গ্রুপটিতে রিসিভার নিয়োগ আদেশের প্রয়োজনীয়তা না থাকায় তা প্রত্যাহার করেছেন আদালত। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন। রায় বলা হয়েছে, বেক্সিমকো গ্রুপকে দেশের প্রচলিত আইন বিধিবিধান যথাযথভাবে মানতে হবে এবং বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সংস্থার তদারকি থাকবে। বেক্সিমকো গ্রুপের খেলাপি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনা দিয়েছেন আদালত। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক ধারায় লেনদেন চলছে। গত পুরো সপ্তাহ জুড়ে আসলে যে ইতিবাচক ধারা আমরা লক্ষ্য করেছি এবং সেই ধারাবাহিকতায় আজও সপ্তাহের শেষ কার্য দিবসে ডিএসসি এক্স ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি 11 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5227 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স যদিও কিছুটা কমেছে, তবে DS30 বেড়েছে 0.64 পয়েন্ট, অবস্থান করছে 1900 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেনের পরিমাণ আমরা যদি দেখি 343 কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 172টির, কমেছে 150টির, অপরিবর্তিত আছে 72টির কোম্পানির শেয়ারের দর। খবর জানাচ্ছিলাম, এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য বাংলাদেশ সোনালী ব্যাংক থেকে যে তথ্য আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি হচ্ছে 122 টাকায়। ইউরো 124 টাকায় কিনে 129 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সায়, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 32 টাকায় কিনে 33 টাকা 10 পয়সায় বিক্রি হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 32 পয়সা, বিক্রয় 1 টাকা 42 পয়সা। সোনার দরদাম জানাতে চাই, 1,50,862 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি সোনা, যেটি 22 ক্যারেট সবচেয়ে ভালো মানের যে স্বর্ণ। 21 ক্যারেটের দাম পড়ছে 1,44,000 টাকা, 18 ক্যারেটের দাম 1,23,428 টাকা এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,01,640 টাকায়। রূপার দরদাম জানাবো, 22 ক্যারেট রূপা প্রতি ভরির দাম পড়ছে 2,578 টাকা, 21 ক্যারেট 2,449, 18 ক্যারেটের দাম পড়ছে 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতির, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিজনেস আওয়ারে স্বাগত আরেকবার। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। আসন্ন ঈদ ঘিরে কর্মচঞ্চল মুন্সিগঞ্জের মিনি গার্মেন্টসগুলো, যেন দম ফেলার ফুসরত নেই কারিগরদের। জেলা সদরের পঞ্চসার, রামপাল সহ বিভিন্ন এলাকায় অন্তত 200 ঘরে চলছে পোশাক তৈরির কাজ। এবছর 200 থেকে 250 কোটি টাকা বিক্রির লক্ষ্য এসব গার্মেন্টস মালিকদের। স্থানীয় বিসিক বলছে, নান্দনিকতা ও ডিজাইনের কারণে বাজারে বেশ চাহিদা রয়েছে এখানকার পোশাকের। শিহাব আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোট ছোট ঘর, তার ভেতরেই বিশাল কর্মযজ্ঞ চলছে। সুই সুতার ফোড়ে কাপড় তৈরির কাজ। ঈদ ঘিরে মুন্সিগঞ্জ সদরের মিনি গার্মেন্টসগুলোতে চলছে পোশাক তৈরির ধুম। কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি বাহারি এসব পোশাক বিক্রি হবে দেশের নামি দামি বিপণী বিতানে। উদ্যোক্তারা বলছেন, এবছর ঈদে 200 থেকে 250 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্য তাদের। 200 কারখানা আছে। এই কারখানার মধ্যে রেডিমেড পোশাক, বাচ্চাদের পোশাকগুলো তৈরি করে, এই পোশাকগুলো আমরা দেশের বিভিন্ন জেলায় বিক্রি করি। আমরা হাতে কাটতে হাতে বানাই, সবকিছু হাতে হয়তো ফিনিশিংটা ভালো হইলে মুন্সিগঞ্জের মালের চাহিদা বেশি। দেখা যাচ্ছে সিজনে 200-250 কোটি টাকার মতো মাল বেচা কিনা হয়। বেশ কয়েক বছর ধরে এ অঞ্চলের বাসাবাড়িতে গড়ে উঠেছে ছোট ছোট গার্মেন্টস। কাপড়ের টুকরা থেকে 7টি ধাপে পরম যত্নে তৈরি হয় এক একটি পোশাক। প্রতি বছর এখানে ঈদ ঘিরে কর্মসংস্থান হয় অন্তত 10,000 মানুষের। ছোট ছোট ঘরে আছে কিংবা ছাদে আছে 3টা 4টা 5টা মেশিন দিয়ে 8-10টা মেশিন দিয়ে আপনার 3-4 মাসের ব্যবসার আশায় মানুষের লাখ লাখ টাকা খাটায় আয়োজন করে ব্যবসা করে। কেউ লক করে, কেউ মাল কাটে, কেউ ইস্তারি করে, কেউ টিকেট করে। মাজনে নিয়ে আপনার 1000 টাকা বিক্রি করে দোকানদারের কাছে। এটা হলো পাইকারি। ব্যবসা সম্প্রসারণে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। গার্মেন্টসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বেসিক তাদের উন্নত ডিজাইন সরবরাহ, প্রশিক্ষণ প্রদান, ঋণ প্রদান সহ মার্কেটিং ফ্যাসিলিটি সহ যে কোনো ধরনের সুবিধা ফ্যাসিলিটি প্রদান করার জন্য আমরা বেসিক তাদের সাথে আছি। সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে মিনি গার্মেন্টস ব্যবসায় আগ্রহ বাড়বে উদ্যোক্তাদের। হবে অনেক মানুষের কর্মসংস্থান, বলছেন এখানকার উদ্যোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আধুনিক কৃষি বাস্তবায়নে বদলে যাচ্ছে গ্রামীণ কৃষি অর্থনীতি। গ্রামের শিক্ষিত যুব সমাজ এখন আর চাকরির পেছনে না ঘুরে
হচ্ছেন কৃষি উদ্যোক্তা, বাড়ছে কর্মসংস্থানও। এবার একদল কৃষি উদ্যোক্তার দেখা মিলেছে দিনাজপুরের খানসামা উপজেলায়। শুধুমাত্র সবজি শশা আবাদ করেই আয় করছেন লাখ লাখ টাকা। ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। দিনাজপুরের খানসামা উপজেলার চক কাঞ্চনপুর গ্রামের কৃষি উদ্যোক্তা যুবক মাসুম বিল্লাহ কৃষি অফিসের পরামর্শে ও ইউটিউব দেখে পড়াশোনার পাশাপাশি শশা চাষের সিদ্ধান্ত নেন তিনি। 2 একর জমিতে মাচা পদ্ধতিতে উপসি জাতের শশা আবাদ শুরু করেন মাসুম। তিনি জানান তার উৎপাদন ব্যয় হয়েছে 2 লাখ টাকা। এরই মধ্যে 60,000 টাকার শশাও বিক্রি করেছেন তিনি। চলতি মৌসুমে উৎপাদন খরচ বাদে 4 লাখ টাকা লাভ হবে এমন আশা করছেন তিনি। গ্রামীণ কৃষি অর্থনীতি বদলে দিতে আধুনিক কৃষির বিকল্প নেই বলেও জানান এই তরুণ উদ্যোক্তা। 40 দিনে বীজ রোপণ থেকে শুরু করে 40 দিনের ভিতরে ইনকাম পাবেন এবং এটা একটা খুবই লাভজনক চাষ পদ্ধতি। এবং আমরা যখন প্রথম এটা চাষ শুরু করি, আমাদের এলাকায় মালচিং পদ্ধতিতে চাষ শুরু করি, মানুষ আমাদেরকে পাগল বলে। শশার আবাদ করে মাসুম বিল্লাহ শুধু নিজে স্বাবলম্বী হননি, কর্মসংস্থানও হয়েছে অনেকের। শিখতেছি কিভাবে টেকনোলজি ডেভেলপ করব, এই বিষয়ে জানতেছি এবং আগামীতে ইনশাল্লাহ সামনেবার আমিও লাগাবো। শশা প্রজেক্টটা খুব ভালো লাগছে, লাভজনক ব্যবসা। শশাটা তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি হয়, ওই জন্য ভালো লাগে। অলরেডি 33-35 মন করে বেচছি, সেটা 600 টাকা মন থেকে আজ এই পর্যন্ত 1200 টাকা মন। আমার নিম্ন হলেও 70-80 হাজার টাকা কিনা বেচবো, সর্বনিম্ন হলেও 70,000 বেচবো। আমার খরচ হাইস্ট হলে হবে 8 থেকে 9,000। মাসুম বিল্লাহ এখন গ্রামের সব বেকার যুবকের অনুপ্রেরণা। তার পরামর্শ নিয়ে শশা আবাদ করে সফল হয়েছেন অনেকে। এই অঞ্চলে উৎপাদিত শশা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। রোজার মৌসুম, আমরা জানি রোজার একটু চাহিদা মানুষের ভক্ষণের ফলে বেড়ে যায়। সেই প্রেক্ষিতে বাজারটাও বেশ ভালো, কিছু ভালোভাবে লাভবান হচ্ছে। এখানে লোকাল বাজারে বিক্রি হচ্ছে, পাশাপাশি এখানকার উৎপাদিত শশা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। দিনাজপুরে প্রতি বছর 400 হেক্টর জমিতে শশার আবাদ হয়, যা থেকে শশার উৎপাদন হয় 8 থেকে 8,500 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে গ্রিন হাউসে টমেটো চাষে দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার কৃষকরা। সারা বছর এখানে কয়েক গুণ বেশি ফসল উৎপাদন হচ্ছে। তাদের সহযোগিতা করছে বেসরকারি প্রতিষ্ঠান TMSS। এর কর্মকর্তারা বলছেন এই পদ্ধতিতে চাষাবাদ নতুন সম্ভাবনা তৈরি করেছে। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। সারা বছর বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের জন্য আধুনিক কৃষি খাতে নতুন সম্ভাবনা দেখাচ্ছে গ্রিন হাউস। বগুড়ার নওদাপাড়ার কৃষকরা গ্রিন হাউস স্থাপন করেছেন, যেখানে বিশেষ প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। অতিরিক্ত গরম বা ঠান্ডার প্রভাব ফসলের উপর পড়ে না। মাটির পরিবর্তে ব্যবহার করা হয় কোকোপিট, যা গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। পাশাপাশি কোনো রাসায়নিক সার ব্যবহার ছাড়াই সম্পূর্ণ জৈব সার প্রয়োগে বিষমুক্ত সবজি উৎপাদন হচ্ছে। এখানে রোপণ করা টমেটো গাছের প্রতিটির উচ্চতা 10 থেকে 12 ফুট। চলতি মাসে প্রতিটি গাছ থেকে 4 থেকে 5 কেজি টমেটো উৎপাদন করা হবে জানালেন কৃষকরা। যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় বৃষ্টি হয় না, প্রাকৃতিক দুর্যোগ, সেক্ষেত্রে যদি কৃষকেরা গ্রিন হাউসটা করে, সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ যে সময় পানি প্রয়োজন, পানি সেচ, সেক্ষেত্রে উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি। এখানে কোনো গাছের রোগ বালাই কম এবং কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, তাতে আমরা বিষমুক্ত জিনিস ফল খেতে পারছি। এই পদ্ধতিতে সংকটকালীন সময়ে ফসল উৎপাদন করে লাভবান হবে কৃষক, বলছেন TMSS এর কর্মকর্তারা। টমেটো কোনো সময় 150 থেকে 200 টাকা কেজি, এখন 20 টাকা কেজি। তো এই যে সময় দাম বাড়ে, ওই সময় যদি আমরা এইটাকে টেম্পারেচার কন্ট্রোল করে করতে পারি, তাহলে কিন্তু এটা অল্প জায়গায় বেশি ফলন করে এটা অনেক লাভবান হওয়া যেতে পারে। এখানকে আপনারা দেখেন 1000 চারা আমরা এখানে লাগিয়েছিলাম টমেটোর। 1000 চারার মধ্যে কোনো চারাই নষ্ট হয়নি, প্রত্যেকটি চারা থেকেই আমরা ফলন পেয়েছি। ফলে এই জন্য গ্রিন হাউস আমাদের জন্য, কৃষির জন্য খুবই উপকারী। মাত্র 10% জমিতে 1.5 বিঘার সমপরিমাণ ফসল বছর জুড়েই উৎপাদন করা সম্ভব এই গ্রিন হাউসে। 10 শতক জমিতে 1.5 বিঘা জমির মতো প্রোডাকশন আসবে। আর ইয়ার রাউন্ড বারংবার বিভিন্ন ফসল করা যাবে, এমনকি আনসিজনেও করা যাবে ডিউ টু কন্ট্রোলিং দ্য টেম্পারেচার এন্ড হিউমিডিটি। তো এই জন্যই এটা আমরা করতে চাই। একবার নির্মাণ করে গ্রিন হাউসে 25 বছর পর্যন্ত চাষাবাদ করা সম্ভব, যা কৃষিতে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে মনে করেন কৃষিবিদরা।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। গেল মাসে ভারতে ভোজ্য তেল আমদানি 4 বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানিতে বড় ধরনের পতন এর প্রধান কারণ, যা দেশটিতে ভোজ্য তেলের মজুদও নামিয়ে এনেছে। ভারতের এক শীর্ষস্থানীয় শিল্প সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে, টানা 2 মাসে স্বাভাবিকের চেয়ে কম ভোজ্য তেল আমদানির কারণে মজুদ কমে গেছে দেশটিতে। শিল্প সংস্থা সলভেন্ট এক্সট্রাক্টস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দেশটির পাম অয়েল আমদানি ফেব্রুয়ারিতে জানুয়ারির তুলনায় 35.7% বেড়ে 3,73,549 টনে পৌঁছেছে। গেল বছরের অক্টোবরে শেষ হওয়া বিপণন বছরে প্রতি মাসে গড়ে 7,50,000 টনের বেশি পাম অয়েল আমদানি করেছে দেশটি। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।